আসসালামু আলাইকুম। আমি আব্দুল্লাহ আল নোমান এইচএসডি প্ল্যাটফর্মের অ্যাডমিন প্যানেল থেকে বলছি। তো আজকে আমাদের সেশনটা সেটা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউ এক্সপিরিয়েন্স সেশন। তো এখানে হচ্ছে রিসেন্টলি একজন অ্যাপ্লিক্যান্ট আমাদের মারুফ ভাই, উনি হচ্ছে ওনার ইন্টারভিউ এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আজকে। তো অনেকে হচ্ছে আমাদেরকে ইনবক্সে নক দিয়ে থাকেন যে ভাই আমাদের প্রিভিয়াসলি রিফিউজড যে এক্সপিরিয়েন্স গুলো, ওইগুলো হচ্ছে অনেকে শুনতে চান, হিস্ট্রিগুলো জানতে চান। কারণ প্রথমবার রিফিউজড হয়ে দ্বিতীয়বার ভিসা পাওয়াটা মোটামুটি বেশ টাফ। তো এখানে কিছু ট্রিক্স থাকে, স্ট্র্যাটেজি থাকে, থাকে কিছু গল্প ব্যাকগ্রাউন্ডে। তো এই জিনিসগুলো হচ্ছে যারা হচ্ছে ভিসা পায় তাদের কাছ থেকে হচ্ছে সবাই শুনতে চান। তো রিসেন্টলি হচ্ছে আমাদের সেশন থেকে স্পেশালি লাস্ট 1 মান্থে প্রায় অলমোস্ট 6-7 জনের মতো অ্যাপ্লিকেন্ট অ্যাপ্রুভড। এখানে ম্যাক্সিমামই প্রিভিয়াসলি রিফিউজড ছিল। তো মোটামুটি যদি আজকেও যে অ্যাপ্লিকেন্ট এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে এটা যদি সবাই শুনেন, আশা করি এখান থেকে অনেক ভ্যালুয়েবল ইনফরমেশন গুলো পাবেন। তো ধৈর্য ধরে সবাই এক্সপিরিয়েন্সটা শুনবেন, আশা করি বেনিফিটেড হবেন। মারুফ ভাই, আপনি যদি জয়েন থাকেন সেক্ষেত্রে হচ্ছে আপনি একটু হ্যান্ড রাইজ করেন, আপনাকে পার্টিসিপেট লিস্টে খুঁজে পাচ্ছি না। ওকে। মারুফ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। ওকে। তো আপনি হচ্ছে আপনার হিস্ট্রিগুলি বলতে একজন রিফিউজড অ্যাপ্লিকেন্ট হিসেবে রিফিউজড সেকশন থেকে কিভাবে স্ট্রাগল করে হচ্ছে সেটা অ্যাপ্রুভাল পর্যায়ে নিয়ে যেতে হয়, সেটা আমাদের থেকে আপনি আরো ভালোভাবে জানবেন। তো সেশনটাতে হচ্ছে আপনি আপনার টোটাল হিস্ট্রিটা আপনার, যদি আমি একটু বলে দিই যে ধরেন আপনার ইউএসএ তে কেন যাওয়ার ইচ্ছা, কখন থেকে আপনার ইচ্ছা হলো যে না আমার ইউএসএ তে অ্যাপ্লাই করতে হবে, অন্য অন্য কান্ট্রি গুলোতে কেন নয়। প্লাস হচ্ছে আপনার প্রিভিয়াস রিফিউজড যে হিস্ট্রিটা ছিল, কোন কোন বিষয়গুলোতে আপনার ল্যাকিংস ছিল। দেন আপনি পরবর্তীতে কোন কোন বিষয়গুলো হচ্ছে আবারও ঠিকঠাক মতো অ্যালাইন করে পরবর্তীতে ইন্টারভিউ ফেস করেন, দুইটা ইন্টারভিউ এক্সপিরিয়েন্স, মানে ওভারঅল আপনার মতো করে। এটা নট অনলি এক্সপিরিয়েন্স, এটা একটা সাকসেস স্টোরি হিসেবে হচ্ছে আমরা রেকর্ড করতেছি আর কি। পরবর্তীতে হচ্ছে আমাদের চ্যানেলে আপলোড হবে এবং মোটামুটি পরবর্তী জেনারেশনে যারা অ্যাপ্লাই করবে তারা আপনার এই এক্সপিরিয়েন্স থেকে মোটামুটি একটা গাইডলাইন নেওয়ার জন্য হচ্ছে এটা শুনবে। তো আমরা আশা করব আপনি আপনার ইন টোটাল যে জার্নিটা, সেটা হোক ফর্মাল কথা হোক ইনফর্মাল কথা, মানে আপনি আপনার মতো করে শেয়ার করবেন কমপ্লিটলি। ঠিক আছে ভাই? ওকে ভাই। ঠিক আছে, আমি তাহলে মিউটে যাচ্ছি। আপনি হচ্ছে কন্টিনিউ করেন। আর আপনি নিজে নিজে মিউট করতে গেলে কিন্তু আনমিউট করতে পারবেন না, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি আপনাকে কো হোস্ট দিয়ে রাখতেছি। প্রয়োজনে আপনি আনমিউট করে আবারও মিউট করতে পারবেন। ঠিক আছে? ওকে ভাই। ওকে ভাই, ঠিক আছে, কন্টিনিউ করেন। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। নাম তো দেখতেই পাচ্ছেন, আমার নাম মুজিদ আব্দুল্লাহ মারুফ। আহ, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ছিলাম, ইংলিশ ডিপার্টমেন্টে। সো স্টোরি একদম শুরু থেকে ভাই যেটা বললেন, ইউএসএ কেন যেতে চাচ্ছিলাম। সো ইন্টারভিউর জন্য যে একটা ফর্মাল অ্যান্সার রেডি করেছিলাম, রিসার্চ টিসার্চ, ওইসবের বাইরে আসলে আরো কিছু ইনফর্মাল কারণও ছিল। ফর এক্সাম্পল, ফান্ড একটা বড় ইস্যু। কারণ আমাদের এই যে আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স, এই ফিল্ডে তো ফান্ড এমনিতেই কম, তার মধ্যে ইংলিশ স্টাডিজে মেবি আরো কম। তো সেখানে যা একটু ফান্ড দেয় ইউএসসি দেয়, আর ডিগ্রির ভ্যালু সেটা তো আছেই। সো বেসিক্যালি ফান্ড অ্যান্ড এইসব, এটা মেইনলি ইউএসএ যাওয়ার জন্য একটা বড় ইন্সপিরেশন মোটিভেশন ছিল। অ্যান্ড তারপর সেখান থেকে যদি ডিরেক্ট ফার্স্ট ইন্টারভিউতে চলে যাই, ওয়েল তার মাঝখানে আর কি কিছু বলার আছে? তার মাঝখানে এই তো, তার মাঝখানে অবশ্য যখন এই ইচ্ছে মোটামুটি কনফার্ম যে হ্যাঁ আমি এটা করব, এটা চাই, এটা ইনশাল্লাহ চেষ্টা করব, চেষ্টা করে আমার আসলে এবার আমি জাস্ট দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলাম। কারণ হলো আমার আইএলটিএস একদম তার এক্সপায়ার হয়ে যাওয়ার কাছাকাছি ছিল। আমার একটা ফল সেশনে অ্যাপ্লিকেশন উইন্ডো ওপেন হয় সেপ্টেম্বরে, আর আমার আইএলটিএস এর এক্সপায়ারেশন ডেট ছিল অক্টোবর। সো আমি এই এক মাসের ভ্যালিডিটি নিয়ে আমি শিওর ছিলাম না তারা আমার স্কোর একসেপ্ট করবে কিনা ইউনিভার্সিটি। তো আমি জাস্ট দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছি। যে জাস্ট যদি করুক, আর না করলে যেন বেশি টাকা খরচ না হয়।
তো আল্লাহ আল্লাহ করে এখান থেকে একটা অ্যাকসেপ্টেন্স চলে আসছে। তারপর অ্যাকসেপ্টেন্স আসার পরে তারা আমাকে ইমেল করে বলল যে তুমি যে গ্রাজুয়েট রেজিস্ট্রেশনশিপের জন্য মানে ইন্ডিকেট করেছিলে যে তুমি চাও, তো সেটা তুমি এখনো চাও, চাইলে এই এই ডেট গুলোর মধ্যে, এই সময়ের মধ্যে একটা একটা টাইম, একটা সময় সিলেক্ট করো যেদিন তুমি একটা ইন্টারভিউ দিতে পারবে আর কি। তো আমি করলাম, এন্ড ইন্টারভিউ হলো, সেটাও ভালোই হয়েছে। ওখানে বেসিক্যালি আমার ব্যাকগ্রাউন্ড, আমার রিসার্চ ইন্টারেস্ট, তারপরে আমার এই যে আমি একই সাথে স্টুডেন্ট থাকবো, একই সাথে গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপের যে ডিউটিস থাকবে, আহ, এগুলা কিভাবে আমি মেনটেন করব, ম্যানেজ করব, এই মাল্টিটাস্কিং, সে ব্যাপারে আমার আইডিয়া জানতে চাইছেন। সো অত যে একদম সুপার ডুপার একাডেমিক ইন্টারভিউ ছিল ব্যাপারটা এরকম না, একটু আড্ডা টাইপের, বাট ভালোই ছিল সবকিছু। এন্ড তারপর 3-4 দিনের মধ্যে তারা আমাকে অফার করছে। এন্ড তারপরে তো ভিসা সেই হারকিউলিয়ান টাস্ক, ভিসার সেই মহা ঝামেলার প্রসেস শুরু। আমি শুরুতে DS-160 ফিল আউট করলাম মোটামুটি, আহ, দু একটা ভিডিও টিডিও দেখে, এন্ড এই যে HSD এর এখান থেকে কিছু টিপস নিয়ে, আর সবার কথাবার্তা দেখে শুনে পড়ে মেসেজ টেসেজ। তারপরে ওই তো শুরুর যেই আমি অ্যাপ্লাই করেছিলাম হলো মানে ফার্স্ট ভিসার জন্য এপ্রিলের দিকে, এপ্রিলের আহ এপ্রিলের 13 বা 14 তারিখের দিকে আমি খুব সম্ভবত আহ ভিসা ফি দেই, MRV ফি যেটাকে বলে। তারপর তখন তো প্রচুর ডেট ছিল, যতদূর মনে পড়ে আমার খুবই অ্যাভেলেবেল ছিল। আমি আমার সামনে বহু অপশন ছিল, আমি ওখান থেকে মোটামুটি যেন একটু প্রিপারেশনের সময় পাই এটা ভেবে 14 তারিখে আমি ডেট নিলাম হলো আহ 23 তারিখের জন্য, অর্থাৎ এপ্রিলের 23 তারিখ। তো তারপর আমি ফার্স্ট পেপার হলো, জিনিসগুলো এত স্মুথলি হয়েছে, এই জন্য মনে হয় একটু বেশি কনফিডেন্ট ছিলাম। তারপর আমার ডেফিসিটও খুবই কম ছিল, $4,017। সবাই বলতেছিল যে এটা কোনো ইস্যুই না। এই সবকিছু মিলিয়ে মনে হয় একটু বেশি কনফিডেন্ট ছিলাম। আর একটু হয়তো অভিজ্ঞতারও ঘাটতি ছিল, এই জন্য আহ সব ব্যাপারগুলো, যেমন ডেফিসিটের সাথে যে আহ, কে ফান্ড আমাকে ইয়ে করবে, কে স্পন্সর করবে, সেই জিনিসটা চলে আসে। ওইটার কি বলে এটাকে, ওইটা 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 মাথায় ছিল যে হ্যাঁ এটা অ্যান্সার করা লাগবে, কিন্তু সেক্ষেত্রে যে অ্যামাউন্টটা, তার সেভিংস কত বলবো, তার ইয়ারলি ইনকাম, মান্থলি ইনকাম কত বলবো, এটার ব্যাপারে মানে এত খুঁটিয়ে খুঁটিয়ে যে জিজ্ঞেস করতে পারে ইন্টারভিউতে, সেটা আমার আইডিয়া ছিল না। সো ওই ধরনের প্রিপারেশন ছিল না। সো এর ফলে যেটা হলো যে ইন্টারভিউর প্রিপারেশন আমি নিজেই মোটামুটি নিলাম টুকটাক, কারো কাছে খুব একটা হেল্প না নিয়ে, ChatGPT এন্ড ওই যে নেক্সটপ বা এই যেখানে জাস্ট অন্যদের টেক্সট করে HSD তে, But আলাদা করে কোনো এক্সপার্ট কাউকে জিজ্ঞেস করি নাই, এন্ড জাস্ট নিজে নিজেই আর কি। তারপর ইন্টারভিউতে গেলাম। আম, শুরুতে আমাকে জিজ্ঞেস করলো আমার এটা ছিল শুরুর আমার প্রথম ইন্টারভিউ ছিল কাউন্টার 7-এ, ওই যে ব্যাংক কাট, ওই ভিসা অফিসার মহিলা, উনি উনি এমনিতে আম, আমার কাছে যেটা মনে হয়েছে উনি বেশ নিউট্রাল থাকেন, মোটামুটি ফর্মাল একটা অ্যাপিয়ারেন্স রাখেন। সো আপনি বুঝতে পারবেন না যে উনি আপনার প্রতি আহ পজিটিভলি পজিটিভ একটা মাইন্ডসেট আপনার প্রতি আছে নাকি ওয়েল উনি হয়তো নেগেটিভ কিছু বোঝা খুব একটা পসিবল না। সো উনি খুব ফর্মালি সবকিছু শুরু করলেন, আমাকে জিজ্ঞেস করলেন যে আপনার রিসার্চ ইন্টারেস্ট কি ছিল, বললাম। তারপরে প্রথম ইন্টারভিউ তো, তারপর জন্য কি ছিল, হ্যাঁ রিসার্চ ইন্টারেস্ট কি ছিল সেটা বললাম। তারপরে হলো তারপর ডিরেক্ট চলে গেছেন উনি ইয়েতে। আচ্ছা, এর মাঝখানে কি দু একটা কোশ্চেন থাকতে পারে, ভুলে গেছি আমি, এটা তো সেই আরো প্রথম ইন্টারভিউ তো, সেকেন্ড ইন্টারভিউ সবকিছু মনে আছে আমার। এনিওয়ে, সো তারপর হয়তো খুব সম্ভবত উনি জিজ্ঞেস করছিলেন আমার ফান্ডের কথা, যে আপনার ডেফিসিট কে স্পন্সর করবে, যে $4,017 ডেফিসিট ছিল। তো আমি আহ, এই যে এখানেও আমি আলাদা করে মানে আমি বলছিলাম যে আমার গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ আমার মেজরিটি অফ দ্য এক্সপেন্সেস কভার করবে, আর বাকি যে রেস্ট অফ দ্য স্মল অ্যামাউন্ট আমার বাবা দিবে। সো এই যে আমার মানে পরে আরো ঘেটে ঘুটে এই যে HSD র আমার সিনিয়র বা ওনারা যে যা ফিডব্যাক দিচ্ছেন সেখান থেকে, বা নিজেও একটা ঘেটে যা বুঝতে পারছি, যে প্রথম ইন্টারভিউতে শুরুর ভুল আমার এটাই ছিল যে আমি বলছি যে আমার মেজরিটি অফ দ্য এক্সপেন্সেস ইয়ে দিবে, আমার গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপ কভার করবে, এখানে মেজরিটি, তারপরে পরে বলছে যে বাকি যে স্মল অ্যামাউন্ট অফ ডেফিসিট সেটা আমার বাবা কভার করবে। এই যে মেজরিটি, তারপরে স্মল অ্যামাউন্ট, এই ধরনের ডেসক্রিপটিভ ওয়ার্ড ইউজ না করে আমার উচিত ছিল একদম একদম এক্সাক্ট ফিগার নাম্বার বলা, যে হ্যাঁ আমার এত ডলারের মধ্যে এত ডলার
আমার গ্রাজুয়েট রেজিস্ট্রেশন কভার করবে, আর বাকি $100 আমার আম, বাবা বা পার্সোনাল ফান্ড থেকে পরে ক্লারিফাই করে যে বাবা আমাকে কভার করবে, স্পন্সর করবে। তো এটা ছিল ফার্স্ট ভুল। তারপর সেই ভুল শোধরানোর উপায় ছিল, কিন্তু আমি তো বললাম অত 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 ঘাটেই নেই তখন। সো কিভাবে উপায় ছিল, উনি তারপর আমাকে আরো ওর নিজ থেকেই ক্লারিফিকেশন চাইছেন যে ওয়েল, বাবা কি করেন, তারপরে কত আয়, সেভিংস কত। আমি এই কত আয় সেভিংস কত এখানেও হয়তো একটু ভুল করছি। আমি বলছি, আমি একদম অনেস্টলি বলছি যা ছিল ইয়ারলি ইনকাম এন্ড সেভিংস। কিন্তু ওই ইউএস ভিসা অফিসারের কাছে আমি, আচ্ছা বলে দিই, আমার আমি আমি বলছিলাম যে ইয়ারলি ইনকাম, মান্থলি ইনকাম জিজ্ঞেস করছে। মান্থলি ইনকাম বলছে হলো $1,200, হুইচ ইজ ট্রু। অ্যান্ড ইয়ারলি, সরি ইয়ারলি না তো, সেভিংস, এন্টায়ার সেভিংস বলছে $60,000। সো এটা বাংলাদেশের পার্সপেক্টিভে ট্রু। অবশ্যই আমার ক্ষেত্রে আমি ট্রু আমি জানি। অ্যান্ড বাংলাদেশের পার্সপেক্টিভে এটা পসিবল যে $1,200 মতো যদি কারো স্যালারি হয় মান্থলি, সে যদি 25-30 বছর চাকরি করে, সো 60K সেভিং হয়ে যেতেই পারে। কারণ বাংলাদেশের লাইফ স্টাইল অনেক অ্যাফোর্ডেবল। মফস্বলের দিকে থাকলে, ছোট শহরে থাকলে শুরু হয়ে যেতে পারে। কিন্তু এই যে ইউএস ভিসা অফিসার হয়তো তার পার্সপেক্টিভ থেকে বা কিছু একটা ভেবে, এটা হয়তো এইখানে তার ফার্স্ট পয়েন্ট অফ ডাউট ছিল যে আমি সত্য বলছি কিনা, মেবি, মানে এটা সবকিছু আসলে আমরা জাস্ট অ্যাজিউম করতে পারি। ওয়েল, তারপর উনি আমাকে জিজ্ঞেস করছে যে অন্য কোনো সোর্স অফ ইনকাম আছে নাকি। এই যে এই কোয়েশ্চেনের ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না এটা যে করতে পারে। এই জন্য আমার কোনো প্রিপারেশনও ছিল না। আমি জাস্ট তখন অন দি স্পার অফ দ্য মোমেন্ট বলে দিছি যে হ্যাঁ, ইয়ে ছিল, কি বলে, একটা 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 কি বলে যেন, ঢাকায় বাসা আছে একটা, 3 স্টোরি না 2 স্টোরি অ্যাপার্টমেন্ট যেন বলছিলাম, আর কিছু এগ্রিকালচার ল্যান্ড আছে এন্ড বলে আমি চুপ করেছিলাম। কারণ এর উপরে আমার কোনো প্রিপারেশন, আমি বিস্তারিত কি বলবো আর। চুপ করেছিলাম আমি। তারপর তারপর 3-4 সেকেন্ড পরে ভিসা অফিসার নিজ থেকে বলছে ইয়েস। তারপর আমি well, আমি বলছি যে হ্যাঁ, আমি বলছি যে নো অফিসার, দ্যাটস ইট। মানে উনি চাচ্ছিলেন আমি আরো একটু ইলাবোরেট করি, আমি এখান থেকে কত আয় হয় সেটা বলি, যাতে আমি যে নাম্বারটা অলরেডি বলছি সেটা জাস্টিফাইড হয় আর কি। কিন্তু সেটা তো আসলে আমার প্রিপারেশন ছিল না। আর একদম ইনস্ট্যান্ট সেটা ওই প্রেসারের মুহূর্তে বের করে বলা আমার পক্ষে পসিবল ছিল না। সো আমি জাস্ট জাস্ট বলছি যে দ্যাটস ইট অফিসার, আর কিছু অ্যাড করার আমার পক্ষে পসিবল হয় না। তো তারপর উনি কয়েক সেকেন্ড আরো টাইপ করে তারপর বললেন সেই আহ সর্বনেশে কথা যে হলো, সরি আই ক্যানট অ্যাপ্রুভ দিস টাইম। এই তো এটা হলো আমার ফার্স্ট ইন্টারভিউ। তারপর চলে আসলাম। এসে তো যেটা হয় টিপিক্যালি, আহ যাই হোক ওগুলা না বলি। খুবই মানে মেন্টাল অবস্থা খারাপ ছিল, কারণ সবকিছু স্মুথলি গিয়ে লাস্ট ফেজে এসে এটা মোটামুটি আনটলারেবল। এনিওয়ে, তারপর আমি শুরুতে মনে হয় আহ আরিয়ান ভাইকে নক করছিলাম। ওনাকে পুরোটার, আমার এই পুরো ইন্টারভিউ এর ট্রান্সক্রিপশন মানে লিখে সেটা ওনাকে পাঠাইছি। তো উনি প্রাইমারিলি কিছু কথা বললেন, সান্ত্বনা প্লাস কিছু দিক নির্দেশনা দুইটাই, যে আমার কোন জায়গায় হয়তো ইয়ে হয়েছিল। এই যে মাত্র যেটা বললাম এগুলা বেসিক্যালি ওই যে ওনাদের কথা, মানে যে মাত্র যে বললাম যে হয়তো এই এই জায়গায় ঘাটতি ছিল, সেগুলো বেসিক্যালি ওনাদের কাছ থেকে শোনা, ওনাদের কাছ থেকে আইডিয়া পাওয়া। তারপরে তারপরে আমি তারপর দিন, অর্থাৎ আমার তো 23 তারিখ ছিল ভিসা ইন্টারভিউ, তারপর দিন 24 তারিখে খুব সম্ভবত আবার আমি DS-160 ফিল আপ করে একদিনের মধ্যে মোটিভেট করে একদিনের মধ্যে আবার 24 তারিখে আবার ভিসা ফি দিয়ে স্লট নেওয়ার চেষ্টা করা শুরু করলাম। অ্যান্ড মোটামুটি মেন্টাল প্রিপারেশন প্ল্যানও এটা অলরেডি করে ফেলছিলাম যে এবার কোনো ঘাটতি রাখা যাবে না প্রিপারেশনে। সো ওনাদের কাছ থেকে 1-to-1 সেশনে এনরোল হওয়ার একটা মৌখিক কথাও দিয়ে রাখছিলাম যে হ্যাঁ, এবার আমি হবই। এর কারণ আসলে কয়েকটা। এক হলো, একদম সত্য কথাই বলি, এক হলো যে প্রথমবারের এই ধাক্কা। সেকেন্ড হলো ওনাদের মানে, হ্যাঁ, ওনাদের গ্রুপে যে টেক্সট গুলা দেখতাম, ওনারা গাইডলাইন টাইপের যে টেক্সট গুলা দিতেন সেগুলা মনে হতো যে নেসেসারি। আর তিন, যেটা হয়তো মানে আমার পার্সোনাল একটা ইয়ে, সেটা হলো যে কোনো কিছু যদি নাও হয়, আমি ধরে নিলাম যে কোনো লাভ হবে না আমার এই 1-to-1 থেকে, স্টিল এটা কাইন্ড অফ একটা, এটাকে ইয়ে বলে ওই যে কি জানো, স্ক্যাফোল্ডিং বলে আর কি। সো আমাদের ইএলটির পরিভাষায়। সো কোনো কিছু যদি নাও হয় একদম, ইট স্টিল মানে কেউ একজন আমাকে গাইড করার জন্য, একটা কোশ্চেন অ্যান্সার করার জন্য আছে, সেটা আসলে খুবই একটা মেন্টাল কি বলে এটাকে, অ্যাসিউরেন্সের কাজ করে। সো আমি এটা ভেবে মোটামুটি প্ল্যান করে রাখলাম যে হ্যাঁ, এবার আমি এনরোল করে ফেলবো। তো তখনও করি নাই, কারণ হলো তখনও মানে তখন পর্যন্ত করি নাই, কারণ হলো ডেট পাওয়ার জন্য ওয়েট করছিলাম।
মানে ডেটের ক্ষেত্রে আরো একটা কাইন্ড অফ খুবই আল্লাহ সাহায্য করছেন খুবই মিরাকুলাস ভাবে। আমি যেটা বললাম ডেট তো আই মিন ভিসা ফি দিয়ে দিছি হলো 23 তারিখ শেষ করে এসে 24 তারিখ ভিসা ফি দিয়ে দিছি। তারপর থেকে খুঁজতেছিলাম, রিফিউজ স্লট পাওয়া তো খুবই ডিফিকাল্ট, আপনারা জানেন সবাই। সো তারপর থেকে খুঁজতেছিলাম রিফিউজ স্লট, পাওয়া যায় না, পাওয়া যায় না, পাওয়া যায় না। তারপরে মাঝখানে মনে হয় আমার, আমি যে ইউনিভার্সিটিতে এখন আছি ওখানে মনে হয় সেমিস্টার ব্রেক ছিল না কি যেন ছিল, তারপর বাসায় গেলাম স্টুডেন্টদের রেজাল্ট টেজাল্ট দিয়ে। তো তখন এর মাঝে খুঁজতেছি, ব্লক হয়ে যাচ্ছে বারবার খোঁজার কারণে, তারপরে সার্ভার স্লো, অলরেডি একবার রিফিউজ, মানে সব মিলে পুরো ডেভাস্টেটিং অবস্থা নিজের মাইন্ডের। টুকটাক খুঁজতেছি, এর মাঝে ইভেন ওই যে অনেকে আছে যে ইয়ে করে, মানে কোনো কোনো ইলিগাল কিছু না, বাট আপনার হয়ে খুঁজে নিয়মিত, তাদের কাজই এটা, তাদেরকে পেমেন্ট করে কিভাবে নেওয়া যায় সেটারও প্ল্যান করতেছি, কারণ 3 4 দিন 5 দিন হয়ে গেছে টানা খুঁজতে পাচ্ছি না। সো ইভেন সেটাও প্ল্যান করে ফেলছিলাম যে আচ্ছা আর 2 1 দিন দেখবো, তারপর না হলে আর কি করা, ওদেরকে টাকা দিয়ে করা লাগবে যে, মানে, তাহলে আবারও বলছি এটা ইলিগাল কিছু না ওইরকম, ওই সেন্সে জাস্ট আপনার পক্ষে একজনকে নিয়োগ করা, যে হ্যাঁ ও, আপনি হয়তো যদি ব্যস্ত থাকেন তা আপনি তো পুরোপুরি পুরো দিন বুঝতে পারবেন না, সো একজন নিয়োগ করা যে সে সারাদিন বসে থাকবে না, না কয়েকটা ডিভাইস দিয়ে ব্রাউজার দিয়ে আপনার পক্ষে খুঁজবে আর কি। ওয়েল, তো তারপর বাসায় গেলাম। বাসায় গিয়ে আমার ছোট বোন ছিল, তার ডিভাইস থেকে একদিন হুট করে বললাম যে আচ্ছা ওই যে একাধিক ডিভাইস দিয়ে তো ওরা চেক করে, সো সেটা আমি একবার ট্রাই করি হয় কিনা। সো জাস্ট ওরে দিলাম আমার আইডি পাসওয়ার্ড এন্ড ওই যে কোয়েশ্চেন গুলো ভিসা পোর্টাল, ভিসা শিডিউলিং পোর্টালের, এন্ড মিরাকুলাসলি ও প্রথমবার লগ ইন করছে। প্রথমবার আমি পাশে বসেছিলাম, ও তো প্রথমবার দেখা দেওয়া লাগে, ও তো বুঝবে না ছোট মানুষ। প্রথমবার লগ ইন করছে, প্রথমবার ঢুকছে, প্রথমবারে আমি পেয়ে গেছি স্লট। কবে ছিল সেটা? সেটা ছিল মোটামুটি 17 জুলাই খুব সম্ভবত। সো আমি এপ্রিলের 24 তারিখ ভিসা ফি দিলাম, 3 4 দিন খুঁজলাম পাইলাম না, সো এপ্রিলের 27 বা 28 তারিখে নাকি, নাকি আরো মনে হয় পরে এপ্রিল 29 30 তারিখের দিকে আমি মনে হয় 17 জুলাইয়ের স্লট পাইলাম। ওকে, স্লট পাওয়ার পর তখন আমি এই যে 1 to 1 সেশনে এনরোল করি নাই, কারণ 17 জুলাই বহু দেরি। আমি আহ, একবার আরো 2 3 দিন পরে আহ, ইয়ে করলাম, ইয়ারে রিকোয়েস্ট করলাম এই ভাইদের কাছ থেকে, ইয়ে নিয়েই, মানে জিজ্ঞেস করে যে কিভাবে ইয়ার রিকোয়েস্ট করা যায়। ইয়ার রিকোয়েস্ট করলাম, পরদিন ইমেল আসলো যে আপনার ইয়ার রিকোয়েস্ট ডিনাইড, আপনাকে ইয়ার রিকোয়েস্ট আপনার কি বলে পারমিশন দেওয়া হয় নাই। আচ্ছা ভালো কথা, ঠিক আছে, না দিলে কি আর করা। তারপর আমি মোটামুটি একটু ইয়ে ছিলাম যে আমার 17 জুলাই ডেট পাইছি, আর আমার গ্রাজুয়েট অ্যাসিস্ট্যান্টশিপের কন্ট্রাক্ট শুরু হলো 17ই আগস্ট। ও না, আমি মনে হয় 14 জুলাই ডেট পাইছিলাম, 17ই আগস্ট, তো 1 মাসের বেশি আছে এখনো। তো আমি যদি চেঞ্জ করতে নাও পারি তাও, তারপরও খুব একটা যে প্রবলেম হবে তা না, মোটামুটি হয়তো টানাটানি হলে হয়তো এয়ার ফেয়ার অনেক বেড়ে যাবে, বাট অ্যাটলিস্ট আমি এটা মানে রিচ করতে পারবো, বা কি বলে ঠিক টাইমে অ্যাটলিস্ট পৌঁছাতে পারবো। সো তারপরও চেষ্টা করতেছিলাম রিশিডিউল করা যায় নাকি। তারপর এর মাঝখানে আমি মনে হয় 1 to 1 এনরোল করে ফেলছি, কিন্তু আমার এই সেশন গুলো এখনো শুরু হয় নাই। 1 to 1 এর যে কাজগুলো, যে আপনার নিয়মিত মক নেওয়া বা ব্লা ব্লা, যেহেতু অনেক দেরি তখন পর্যন্ত ভিসার ইন্টারভিউর, এখনো এই জন্য সেশন গুলো শুরু করেন নাই ওনারা, আমি বলি নাই, ওনারাও বলেন নাই শুরু করার জন্য। তো এর মাঝে হলো কি একদিন এই যে গ্রুপ গুলোতে ছিলাম, ওনাদের আপডেট দেয় মানুষজন নিয়মিত, রিফিউজড স্লটের আপডেট এন্ড অন্য সবকিছুর আপডেট। সেদিন বিকেল বেলা হুট করে আমিও মেসেজ দেখলাম, কিন্তু আমার দেখাচ্ছে হুট করে ওই যে সাইফ ভাই, উনি কল দিলেন যে ভাই রিশিডিউলের বা এমনিতে স্লট আছে প্রচুর, বাল্ক স্লট, আপনি তাড়াতাড়ি ঢুকে নেন। তো ঢুকলাম, ঢুকে পাইলাম স্লট এন্ড রিশিডিউল করে ফেললাম। মেয়ের, এই যে মে মানে কি এই মাস, হ্যাঁ এই যে কারেন্ট রানিং মাস, এই মাসের 14 তারিখ। সো 14ই জুলাই থেকে 14ই মে, মোটামুটি হুট করে 2 মাস, 2 মাস না, হ্যাঁ 2 মাস আগে গেছে আমার ডেট। এন্ড সেদিন মনে হয় এপ্রিলের 30 তারিখ অথবা মেয়ের 1 তারিখ, না জানি আরো পরে মেয়ের 4 5 তারিখ। অর্থাৎ আমি মোটামুটি আহ যেই দিন ডেট পাইলাম, রিশিডিউল করতে পারলাম তার 1 সপ্তাহের মধ্যে। সো খুবই আগে আসছে, হুট করে আবার একটু টেনশন কাজ করা শুরু করলো। তো আমার মেন্টর ছিলেন সাহেব ভাই, উনি আমার এই যে মক গুলোর, মক মক ইন্টারভিউ নেয়ার যেই প্ল্যান, 7টা নেয়ার সেটার প্ল্যান দিয়ে দিলেন সেদিনই। কোন দিন কোন কোন মেন্টরের সাথে, কোন দিন কোন কোন অ্যাডমিন ভাইয়ের সাথে হবে ইয়ে কি বলে ইন্টারভিউ, মক ইন্টারভিউ। আর তারপর সেটা অনুসারে হওয়া শুরু করলো। ও ওয়েল, তার আগে সাইফ ভাই হলো প্রত্যেকটা কোয়েশ্চেন কিরকম কোয়েশ্চেন হতে পারে, ওই আমার পুরো প্রোফাইলের ইনফরমেশন নিলেন। আমি যেই অ্যান্সার গুলো লাস্ট বার রেডি করছিলাম
অ্যান্ড যা যা এখন পর্যন্ত আছে ওই আমার প্রিপেয়ার্ড অ্যান্সার ওগুলো দিলাম। উনি তার মধ্যে থেকে আরো নতুন কোনো যদি কোয়েশ্চেন অ্যাড করা লাগে, ওই অ্যান্সার যদি কোনো যেগুলো ছিল সেগুলোর সাথে কোনো কিছু মডিফাই করা লাগে, নতুন অ্যান্সার অ্যাড করা লাগে, নতুন ইনফরমেশন অ্যাড করা লাগে, সেগুলো অ্যাড করলেন। তারপর উনি আমাকে মোটামুটি একটা কি বলে ওই যে অ্যান্সার গুলো নতুন করে বুঝিয়ে দেওয়ার জন্য একটা প্রেজেন্টেশন দিলেন আর কি, পুরো বেশ সময় নিয়ে। তো আমি সবকিছু দেখলাম, নিলাম, ওনার কাছ থেকে শুনলাম, প্লাস নিজেও আরেকবার আলাদা করে মিটিং শেষ হওয়ার পরে দেখলাম, কোয়েশ্চেন যা ছিল টুকটাক করলাম। কারণ হলো আমি লাস্ট বার দিয়ে তো যা বুঝতে পারলাম যে আমার ওই যে ফান্ডিং এর যে ব্যাপারটা, অর্থাৎ ডেফিসিট অ্যামাউন্ট সেটাকে কভার করবে, সেখানে ছিল বেসিক্যালি স্পন্সরের, ওখানে ছিল বেসিক্যালি প্রবলেম। তো এটা নিয়ে বারবার কোয়েশ্চেন করে হলাম, ক্লারিফাইড হলাম আর কি। তো ওখানে উনি বেসিক্যালি এই জায়গাটাতেই আমার আহ, ঘাটতি ছিল, এখানে ইমপ্রুভমেন্ট করা হয়েছে, এন্ড এখান থেকে এইটার কারণেই বেসিক্যালি সেকেন্ড ইন্টারভিউটা তো স্মুথ গেছে। তো এখানে কি হয়েছিল, এখানে উনি ওই যে আমার বাবার যেই কি বলে অ্যাসেট, সেটা মানে সোর্স অফ ইনকাম, সেটা সেখানে জাস্ট মানে গভর্নমেন্ট পজিশন সেটাতেই না রেখে, সেটাতেই কি বলে লিমিটেড না রেখে, আরো যে জিনিসগুলো ছিল যেটা আমি লাস্ট ইন্টারভিউতে বলে আসছি, যেমন রেন্টাল প্রপার্টি, এগ্রিকালচারাল ল্যান্ড, অবশ্য হ্যাঁ সেটাও বলছিলাম। তো সেটা তো লাস্ট বার আমি আসলে প্রিপেয়ার না থাকার কারণে ইলাবোরেট করতে পারি না। উনি এবার সেটাকে আমার কাছ থেকে ইনফরমেশন নিয়ে খুব ভালোভাবে ইলাবোরেট করে দিচ্ছেন, এন্ড সেখান থেকে ইনকাম কত খুবই প্রিসাইজলি সেটার জন্য বলতে পারি, সেটার জন্য আসলে অ্যান্সারটা রেডি করে দিচ্ছেন। এন্ড তারপর নিয়মিত তিনজন মিলেই আমাকে নিয়মিত সেশন, অর্থাৎ মক সেশন, মক ইন্টারভিউ সেশন নিলেন। তিনজন মিলেই 7টা নিলেন। তো প্রত্যেকটার মধ্যে আমার আহ, কোন জায়গায় টুকটাক ঘাটতি ছিল, কোন পার্টটা ডেভেলপ ইমপ্রুভ করা উচিত, স্পিকিং স্টাইল, কনফিডেন্স, অ্যান্সারের স্টাইল, অ্যান্সারের কন্টেন্ট, সবকিছুই। সো ওনারা মোটামুটি সবকিছুতেই স্যাটিসফাইড ছিলেন, দুই একটা ছোট ছোট আসপেক্ট ছাড়া, যে হ্যাঁ ঠিকঠাক হচ্ছে। আর আসলে তারপরও বাকিটুকু আল্লাহ ভরসা, এটাই বলছিলেন, আমিও সেটাই ভাবছিলাম যে ওয়েল সব ঠিকঠাক হচ্ছে, বাকিটুকু আল্লাহ ভরসা। তো এই তো ওনারা এই মক নিলেন নিয়মিত টানা, একদম ইন্টারভিউ এর আগের দিন পর্যন্ত 7টা করে, মানে সব মিলিয়ে 7টা। অ্যান্ড ফিডব্যাক দিলেন সবকিছু বিস্তারিত। আর ইভেন এর মাঝে টাইম টু টাইম আমার অন্যান্য কোয়েশ্চেন থাকলে সেটাও আমি ওই যে আমার জন্য যে পার্সোনালাইজড গ্রুপ খোলা হয়েছে একটা, সেখানে করতাম, ওনারা রেসপন্ড করতেন। দ্যাট ওয়াজ ভেরি নাইস অফ দেম। অ্যান্ড তারপর তো সেই ইন্টারভিউর দিন আসলো। এবার অবশ্য আমি শুরু থেকে একটু লাস্ট বার কনফিডেন্ট ছিলাম, সেটা এক টাইপের কনফিডেন্ট, সেটা কাইন্ড অফ ব্লাইন্ড কনফিডেন্স। আবার এবার একটু ইউনো ওয়েল রিজনড, এডুকেটেড কনফিডেন্স কনফিডেন্স কাজ করতো আর কি, কাজ করতেছিল। কারণ হলো আহ, সব ধরনের যে কোয়েশ্চেন আমি আমি মোটামুটি প্রিপেয়ার্ড। এক, দুই হলো আমি অলরেডি এই পুরো সিচুয়েশনটা একবার ফেস করে আসছি। তিন হলো এই যে এনভায়রনমেন্ট মিনস এই যে এমবেসির মধ্যে লাইনে দাঁড়ানোটা, তারপরে কি প্রসেস হবে সেটা, তারপরে এই যে বিশাল বিল্ডিং এর মধ্যে ঢোকা, তারপরে ওখানে বসা, মানে সবকিছু আমি জানি। এই সবকিছুর ব্যাপার একটা আসলে আলাদা করে আমাকে কনফিডেন্ট করে তুলছিল আর কি। ওয়েল, সো গেলাম, লাইনে দাঁড়ালাম, আবার ঢুকলাম, দুই স্তরে বাইরে একবার, তারপরে ভেতরে একদম ইন্টারভিউ রুমে গিয়ে ইয়ে দিয়ে বসলাম, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট, তারপরে পাসপোর্ট চেক টেক করে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে বসলাম। তারপর আমাকে এবার দিল হলো 8 নম্বর কাউন্টারে। সো আচ্ছা, এর মাঝখানে ওয়েল ওগুলো অবশ্য বলছি একটু করে, জাস্ট বিস্তারিত বলি নাই যে সেকেন্ড ইন্টারভিউতে যেটা একটা খুবই কমন কোশ্চেন থাকে যে কি চেঞ্জ হয়েছে। তো আমার তো আসলে লাস্ট ইন্টারভিউ ছিল 23 তারিখ, এবার হলো 14 তারিখ, তার মানে মাত্র 3 সপ্তাহের মধ্যে, 21 দিনের মধ্যে আমার পরবর্তী ইন্টারভিউ। তো আমার তো আসলে প্রোফাইল চেঞ্জ হওয়া পসিবল না। তো আমি জাস্ট প্রিপারেশন নিয়ে গেছিলাম যে এটা বলবো যে লাস্ট, এটা ওনাদের পরামর্শেই এটা বলবো যে আম, আমি লাস্ট বার আসলে নার্ভাস ছিলাম, এই জন্য আমার যে ফিনান্সিয়াল যেই আসপেক্টটা সেটা ভালোভাবে ইলাবোরেট করতে পারি নাই, সেটা ভালো বলতে পারি নাই। এন্ড এবার আমি আসলে ওয়েল প্রিপেয়ার্ড, এবার আসলে হোপফুলি ভালোভাবে বলতে পারবো। আহ, বলে এটাই। যদিও আমাকে এই কোশ্চেন করে নাই, সেটাই বলতেছি আর কি। সেই কাহিনী এবার বলি। তো এবার আমার ছিল 8 নম্বর কাউন্টারে। এন্ড এবারের আমার যেই ভিসা অফিসার, সে ছিল একদম পুরো সুপার চিল, একজন মোটামুটি মিডল এজড আমেরিকান ম্যান।
হালকা দাড়ি আছে, হালকা দাড়ি বলতে পুরো মুখেই দাড়ি কিন্তু ছোট ছোট আর কি, একদম কানের নিচ থেকে শুরু করে অন্য কান পর্যন্ত পুরোটাই দাড়ি, বাট ছোট ছোট অল্প অল্প। শার্ট পরেছিল একটা মোটামুটি ইনফর্মাল টাইপের শার্ট, হাতে আংটি ছিল। খুবই খুবই চিল। আমি একটু মানে আমার ইন্টারভিউর আগের থেকে কাহিনী বলি। আমার মানে অন্যান্য যে কাউন্টার গুলো আপনারা অলরেডি কেউ রিফিউজড হয়ে থাকলে বা গিয়ে থাকলে জানবেন, অন্যান্য যে কাউন্টার গুলো প্রত্যেকটা কাউন্টারই কিন্তু একদম জাস্ট ব্যাংকের বুথের মতো। অর্থাৎ আপনার কোনো মানে ইন্টারভিউ বলতে আমরা যেটা বুঝি, ধরেন আপনার ইউনিভার্সিটি ইন্টারভিউ বা অন্য যে কোনো ইন্টারভিউ পার্সোনাল হয়, খুবই খুবই প্রাইভেট হয়। আপনার কথাবার্তা জাস্ট যার কাছে ইন্টারভিউ দিচ্ছেন সেই শুনে সেই জানে। কিন্তু এখানে একটা লাইনের মতো আপনি যা বলেন পিছনের লোক সেটা অবশ্যই শুনতে পায়, খুব ইজিলি শুনতে পায়। ইভেন আমরা তো ইভেন যখন বেঞ্চে বসেছিলাম, লাইনও দাঁড়াই নাই, তখনও শুনতে পাচ্ছিলাম অনেকের অ্যান্সার এবং ভিসা অফিসার কি জিজ্ঞেস করতে সেটা। সো এই যে আপনি আপনার ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, তারপরে গোল, রিসার্চ ইন্টারেস্ট, সবকিছু আপনার দুনিয়ার, আপনার জীবনের সকল ইনফরমেশন শেয়ার করছেন, সেটা সবাই শুনতে পাচ্ছে। এটা একটা আসলে মেন্টাল স্ট্রেনের কাজ করে আমার যা মনে হয়েছে। তো প্রত্যেকটা প্রত্যেকটা বুথ কিন্তু এরকমই, কোনো প্রাইভেসি বলতে কিছু নাই। বাট জাস্ট একটা কাউন্টার হলো ডিফারেন্ট, 8 নম্বর কাউন্টার। ওই কাউন্টারে আপনি যখন, হ্যাঁ, লাইনে দাঁড়ানোর সময় আপনি অনেক এক্সপোজডই থাকেন আগের মতো অন্যান্য কাউন্টারের মধ্যে, কিন্তু যখন আপনি লাইনে আগাতে আগাতে একদম ইমিডিয়েট, একদম জাস্ট ভিসা অফিসের সামনে যখন আপনার ইন্টারভিউ সময় আসে, তখন ওই জায়গাটা কিন্তু একটু খোপের মতো দেয়া। তো এখানে ছোট্ট একটা একটু একটু হলেও প্রাইভেসির মতো পাওয়া যায়। তো এটা একটা আমার জন্য কমফোর্টের কাজ করছে মেবি, মানে হয়তো অ্যাটলিস্ট সাবকনশিয়াস মাইন্ডে, মানে সাবকনশিয়াস মাইন্ডে না হলেও। ওয়েল, তারপরে এবার আমার আগের ইমিডিয়েট আগে যে ক্যান্ডিডেট ছিল তার কথা বলি। সেখান তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে মানে পুরো এনভায়রনমেন্টটা কিভাবে অনেক কমফোর্টেবল হয়ে গেছে। সো আমার ইমিডিয়েট আগে যিনি ছিল উনি হলো H1, সরি, উনি হলো বি ওয়ান এর জন্য দাঁড়াইছেন, ট্যুরিস্ট ভিসা। সো একটা পর্যায়ে ওনাকে জিজ্ঞেস করছে যে আপনার এটা, বাংলায় বলতেছিল ভিসা অফিসে ওনার সাথে কথা, যে আপনার এটা কততম অ্যাটেম্প্ট। উনি বলতেছে এটা আমার এর আগে 4বার দিয়েছি, এটা আমার পঞ্চম অ্যাটেম্প্ট। তো তারপর ভিসা অফিসার আরেকটা কোশ্চেন যেন কি করলো, তারপর বলতেছে না সরি, আমি আপনাকে এবার ভিসা দিতে পারছি না। তারপর ওই লোক ডিরেক্ট জিজ্ঞেস করতেছে, আচ্ছা আমাকে ভিসা দিবেন, মানে যদি দেওয়ার মতো হয় তাহলে বলেন, তাহলে আমি আরেকবার অ্যাপ্লাই করবো, নাহলে অ্যাপ্লাই করবো না। শুধু এই টাকা নষ্ট করার দরকার নেই আমার। পরে ভিসা অফিসার হেসে দিছে, পিছন থেকে আমি হেসে দিছি। ওই লোকেরও আর কিছু বলে না, কারণ এর তো আর কোনো অ্যান্সার নাই, আর এরকম কোশ্চেনের তো অ্যান্সার ভিসা অফিসার কখনোই দেন না। তো উনি চলে গেছে। তো ওই যে একটা রেশ রয়ে গেছে, হাসি হাসি হাসি, ভিসা অফিসার তখন হাসতেছেন, আমিও হেসে হেসেই ভিসা অফিসের সামনে গেছি একদম। সরি। আচ্ছা, তো তারপর গিয়ে ওই হাসি হাসি ভাব নিয়ে বললাম গুড মর্নিং অফিসার। উনি বললেন গুড মর্নিং স্যার, প্লিজ পাস মি ইউর, টিপিক্যালি যেটা হয় পাসপোর্ট এন্ড আইডেন্টি দেন, দিলাম। তারপর উনি আমার আইডেন্টি দেখে বলতেছেন ওকে সো এম এ ইন ইংলিশ। আইডেন্টি তো এম এ ইন ইংলিশ লেখা ছিল, বাট আমার কনসেন্ট্রেশন ছিল রেটরিক এন্ড কম্পোজিশন। সো আমি আহ, বললাম যে অফিসার ইটস অ্যাকচুয়ালি an MA in rhetoric and composition, but yes, under the English department. তারপর উনি বললেন যে ইয়া ওকে, নো প্রবলেম। তারপরে উনি জিজ্ঞেস করছেন যে কি যেন, ও হ্যাঁ, হোয়াট ডিড ইউ স্টাডি ফর ইউর ব্যাচেলার্স। আমি বললাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেচার। কোত্থেকে? বললাম ঢাকা ইউনিভার্সিটি। তারপর উনি মোটামুটি মজা নেওয়া শুরু করছেন। মানে মজা বলতে ওই মানে আহ, কি বলে এটাকে, ট্রল করা অর্থে মজা না, জাস্ট একটু টিজ করা বা একটু জাস্ট কথা বলা আর কি একটু। So, is it a good, মানে যখন বলছি ঢাকা ইউনিভার্সিটি, উনি বলছেন যে ইজ ইট এ গুড স্কুল, হেসে দিচ্ছেন বলে। মানে আমি বুঝতে পারছি যে উনি জাস্ট আমাকে একটু মজা নিচ্ছেন। তো আমি বললাম ইয়েস অফিসার, ইটস আর্গুয়েবলি দ্য বেস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ। পরে উনি বললেন যে ইয়েস, আই লাভ টু আস্ক দিস কোয়েশ্চেনস টু স্টুডেন্টস ফ্রম ইউনিভার্সিটি অফ ঢাকা অ্যান্ড বুয়েট। তো দেখেন এই উনি মানে পুরো কথাগুলো হেসে হেসে বলতেছিলেন। সো এই ওনার এই এক কথা যে উনি আমার ইউনিভার্সিটিকে চেনেন এন্ড সেটাকে উনি অ্যাপ্রিসিয়েট করেন, বা সেটাকে উনি কি বলে কাইন্ড অফ প্রশংসা করলেন আমার সামনে ডিরেক্টলি। সো মানে এটাই একটা বিশাল কনফিডেন্স বুস্ট হিসেবে কাজ করছে। আমি বললাম যে ইয়াস অফিসার, আই অ্যাপ্রিসিয়েট দ্যাট। তারপর তারপর উনি আবার একটু আবার দেখলেন আমার ইয়ের দিকে, ডিএস 160 দিকে, বা ওনার স্ক্রিনের দিকে তাকালেন নাকি কিছুটা দেখছিলেন হয়তো, আমি জানি না। বলেন ও ইউ আর রিফিউজ বিফোর। আমি বললাম যে ইয়েস অফিসার, শুড আই এক্সপ্লেইন। আমি মানে নিজ থেকে বলতে চাইছিলাম যে যে সুরাই কি বলে কি চেঞ্জ হয়েছে সেটার অ্যান্সারটা এখানে দিয়ে দিতে চাচ্ছিলাম আর কি। But উনি বলতেছেন না না, দরকার নাই, আই ক্যান সি হোয়াট হ্যাপেন্ড হিয়ার। সো আগের অফিসার হয়তো নোট রেখে দিচ্ছেন কোনো, সেটা স্ক্রিনের দিকে তাকায় উনি বললেন যে আমি দেখতে পাচ্ছি যে কি হয়েছিল।
তারপর উনি আবার আমার ইয়ের দিকে তাকালেন, I-20 দিকে। পরে বললেন যে সো ইউর ডেফিসিট ইজ, তারপর দেখলাম উনি বিড়বিড় করে গুনতেছেন 27 মাইনাস 31। আমি ওনাকে হেল্প করলাম, যে অফিসে বললাম যে অফিসার মাই ডেফিসিট ইজ $4,000। তো বললাম ইয়েস ওকে, সো হাউ আর ইউ গোয়িং টু ফান্ড ইট, বা ম্যানেজার কি যেন বলছেন ভুলে গেছি। পরে বললাম যে আমার বাবা দিবে। পরে উনি জিজ্ঞেস করলেন কি করেন উনি। তো কি করেন উনি, সেখানে আমি জাস্ট আমার ওই যে লাস্ট বার যেটা ভুল করছিলাম, যে জাস্ট গভর্নমেন্ট পজিশনের কথা বলছি, সেটা না বলে এবার আমি গভর্নমেন্ট পজিশন প্লাস একই সাথে রেন্টাল প্রপার্টি, একই সাথে এগ্রিকালচার ল্যান্ড সব বলে দিছি। তারপর উনি জিজ্ঞেস করলেন যে ইনকাম কত। তো ইনকামের ক্ষেত্রে আবার একইভাবে গভর্নমেন্ট পজিশন থেকে কত পান, তারপর রেন্টাল থেকে কত পান, দুইটা আলাদা করে বলছি, প্লাস দুইটা একসাথে যোগ করে সেটাও বলে দিছি, সো দ্যাট অ্যামাউন্টটা বড় শোনায় এন্ড অ্যামাউন্টটা কনভিনসিং শোনায়। আচ্ছা, তারপর উনি আলাদা করে আবার জিজ্ঞেস করছেন যে স্পেসিফিক্যালি রেন্টাল থেকে কত পান। তারপর আমি সেটাও বলছি যে রেন্টাল এন্ড এগ্রিকালচার থেকে এত পান। ওয়েল, তারপর ওনার এই রিলেটেড কথাবার্তা শেষ। লুক দেখে বোঝা যাচ্ছিল যে হ্যাঁ, কাইন্ড অফ স্যাটিসফাইড। তারপর উনি মনে হয় একটু কি বলে আলাপ করতে ভালোবাসেন, এই জন্য কিছু মানে টাইম স্পেন্ড করতে চাইলেন হয়তো। ওনার ওনার কথাবার্তা কিন্তু শেষ, মানে উনি ওনার যেই অ্যাসেস করা, জাজ করা সেটা শেষ। তারপর উনি আবার তাকালেন আমার ডিএস ইউনিভার্সিটির দিকে, মানে হয়তো ভাবতেছিলেন যে আরেকটু সময় স্পেন্ড করা যায় কি দিয়ে। তারপর উনি ওই যে ল্যাঙ্গুয়েজের একটা পার্ট থাকে, আপনারা যারা জিএস ইউনিভার্সিটি অলরেডি ফিল আপ করছেন তারা জানেন, ওখানে কোন কোন ল্যাঙ্গুয়েজ পারে একটা ক্যান্ডিডেট, সেটার একটা লিস্ট দেওয়া লাগে। তো আমি বাংলা, ইংলিশ, আরবিক মোটামুটি ফ্লুয়েন্টলি পারি, সেটা দিয়ে দিছি। তারপরে হিন্দি তো টুকটাক বলতে আর শুনতে পারি, সেটা দিছিলাম। তারপরে আমি নিজে নিজে কিছু ফ্রেঞ্চ শিখছি, সেটাও দিয়ে দিছি। তো বাংলা, ইংলিশ, আরবিক, হিন্দি, উর্দু, ফ্রেঞ্চ, মানে অনেক। আমি তো ওখানে তো কোনো লেভেল আসলে ইয়ে করে দেওয়া হয় না যে এতটুকু পারলেই দিবেন নাহলে দিবেন না, তো আমি দিয়ে দিছি, যা যা হবে হবে। তারপর উনি আমাকে জিজ্ঞেস করতেছেন ওই ফিনান্সিয়াল কোশ্চেন শেষ করার পরে, সো ডু ইউ স্পিক অল দিস ল্যাঙ্গুয়েজেস, ডু ইউ রিয়েলি স্পিক ফ্রেঞ্চ? আমি বললাম যে অফিসার, ইয়েস আ বিট, আই ওয়াজ সেলফ ইট ওয়াজ সেলফ টট, আই লার্ন ফ্রম ডুওলিঙ্গো। ও আচ্ছা, ওকে, দ্যাট কাউন্টস গ্রেট। এই তো মানে দেখেন প্রত্যেক এক একটা ওনার হেসে হেসে ইনফর্মাল কথা, মানে ওনার কথা বলার ভঙ্গি খুব মানে কমফোর্টিং ছিল, মানে একটা কমফোর্টেবল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছিল। তারপর উনি বলতেছে যে তারপর ওনার এই কথা শেষ। তারপর ওই যে নতুন যে টিপিক্যাল কোশ্চেন গুলো করে এখন, আমাকে সেটা বললো যে আর ইউ অ্যাফ্রেড অফ রিটার্নিং টু বাংলাদেশ? আমি বললাম যে নো অফিসার, নট এট অল, মাই ফ্যামিলি, মাই জব, এভরিথিং ইজ হিয়ার। সো আমার আসলে না ফেরার কোনো বা ভয় পাওয়ার কোনো কারণই নেই। পরে উনি মনে হয় একটু অবাক হইলেন, তো জিজ্ঞেস করলেন হাউ ওল্ড আর ইউ, হয়তো জবের কথা শুনে বা অন্য কিছু শুনে আমাকে দেখতে হয়তো একটু ছোটখাটো লাগে তাই। সো বললেন হাউ ওল্ড আর ইউ, আমি বললাম অফিসার আই উইল বি 27 ইন আ ফিউ মান্থস। পরে উনি আবার তাকালেন স্ক্রিনের দিকে, পরে বললেন ইট সেজ ইউ 25। পরে আমি বললাম যে অফিসার, yes actually in Bangladesh there are often two birth dates, one is original and the other is on paper। পরে আমি হেসে হেসে বলছি, কারণ কাইন্ড অফ এটা তো একটা খুবই হাস্যকর কথা যে একজনের দুইটা জন্মের তারিখ, বাট আপনারা তো জানেন বাংলাদেশ এটা হয়। তো উনি বললেন ও ইয়েস আই নো, উনি হেসে দিছে। তারপর উনি বললেন লাস্ট কথা যে ক্যান ইউ শেয়ার ইউর সোশ্যাল মিডিয়া। আমি আসলে ভালো করে বুঝিনি, কারণ সবাই তো বলে যে পাস মি সোশ্যাল মিডিয়া অথবা ডিড ইউ ব্রিং, উনি এভাবে বলছেন শেয়ার। আমি ভালো করে বুঝিনি, আমি জাস্ট আমার হাতে প্রিন্টেড কপিটা ছিল, আমি ওটার দিকে ইন্ডিকেট করে জিজ্ঞেস করলাম ইউ মিন দিস। পরে আমি পাস করে দিলাম। পরে তো বললো যে তো ওয়েল আই উইল চেক ইউর সোশ্যাল মিডিয়া এন্ড আপডেট ইউ, বা এরকম কিছু একটা বলছেন ওয়েন আই এম ডান, এরকম এরকম কিছু। পরে উনি নিজ থেকে বলেন কংগ্রেচুলেশনস। আমি থ্যাংক ইউ সো মাচ বলে চলে আসলাম। চলে এসে বের হয়ে মানে বুঝতেই পারছেন, একবার রিফিউজাল খেয়ে অলরেডি বের হচ্ছে, বের হওয়ার সময় মুখ হাসি হয়ে যাচ্ছিল, একদম মানে কন্ট্রোল করা যাচ্ছিল না। তো মানে একটা যে ফর্মাল নিউট্রাল মুড রাখবো, অ্যাপিয়ারেন্স রাখবো মুখের, সেটা পসিবল হচ্ছিল না, হেসে 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 দিচ্ছিলাম বারবার। তারপর বাইরে এসে কয়েক মিনিট দাঁড়ালাম একদম রাস্তায়, মানে কি হয়েছে বুঝে ধাতস্থ হওয়ার জন্য। তারপর এসে উবার ডাকি, গাড়িতে উঠে গেলাম, উঠে বাসায় আসলাম, এসে সবাইকে জানালাম, ভাইদেরকে জানালাম, ফ্যামিলিকে জানালাম। সেদিন ছিল বৃহস্পতিবার, ওই দিন আর তো কোনো আপডেট এক্সপেক্ট করা যায় না, কোনো আপডেট আসেও নাই। তারপরে শুক্র শনি ওই রকম রিফিউজ ছিল, কারণ 221 জি, মানে সোশ্যাল মিডিয়া রিভিউর জন্য যে ফর্মটা দেয় সেটা আসলে ওয়ান কাইন্ড অফ রিফিউজালই, মানে ফর্মাল পরিভাষা হলো সেটা একটা টার্ম হলো সেটা একটা রিফিউজাল, একটা ওয়ান কাইন্ড অফ রিফিউজাল। তো আমার রিফিউজ ছিল আমার ওই যে পোর্টালে। তারপর রবিবার মনে হয় দুপুরের দিকে আসলো অ্যাপ্রুভড।
মানে হলো কত, 24 তারিখ হলে 25, 26, সরি 14 তারিখ, 15, 16, 17 তারিখ আসলে হলো অ্যাপ্রুভড। তারপরে আহ সোমবার মানে 18 তারিখ আসলে হলো ইস্যুড। তারপরে মঙ্গলবার মানে 19 তারিখ, তারপর দিন 12টা না 12:30টার দিকে আসলো হলো ইমেল আসলো যে আপনার এটা ইস্যুড হয়েছে, কালেক্ট করে নেন। কিন্তু ওই যে ভিএফএস গ্লোবাল তো ইমেইলের মধ্যে লেখা দেখলাম 9টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকে, 12, 12:30টায় ইমেল দিছে, একটা আমার হাতে বসানো পসিবল না, সেদিন আর গেলাম না। 21 তারিখ মানে পরদিন গিয়ে মোটামুটি আর্লি আওয়ারই নিয়ে আসলাম। নেয়ার সময় আচ্ছা ডকুমেন্ট কি নেওয়া লাগছে সেটা আই গেস বলা দরকার না, সেটা আপনারা ওই আস্তে আস্তে জেনে যাবেন ওই ফেজে গেলে। তো নিয়ে আসলাম সেদিন 21 তারিখে গিয়ে। সো বেসিক্যালি প্রথমবার রিফিউজড হইলাম হলো এপ্রিলের 13 তারিখ, আর মের 21 তারিখের মধ্যে আমার কাছে পাসপোর্টের আমার আমার কাছে ভিসা স্ট্যাম্পড পাসপোর্ট ছিল মোটামুটি 1 মাস 8 দিনের মধ্যে। এই তো পুরো প্রসেস অলরেডি। এখন আমার ফ্লাইটের টিকিটও কাটা হয়ে গেছে। দোয়া করবেন সবাই, সবার জন্য আমার পক্ষ থেকে অনেক শুভকামনা, দোয়া অ্যান্ড স্পেসিফিক্যালি ভাইদের জন্য ইনফরমেশন তারপরে মেন্টাল সাপোর্ট সবকিছু দিয়ে অনেক হেল্প করছেন। এই তো আপাতত এইটুকুই। আসসালামু আলাইকুম। ঠিক আছে মারুফ ভাই, আপনাকে অনেক অনেক অভিনন্দন এইচএসজি প্ল্যাটফর্মের পক্ষ থেকে এবং এডমিন প্যানেলের পক্ষ থেকে। ইনশাল্লাহ ইন ফিউচার বাদ বাকি স্টেপ যেগুলো বাকি আছে সবকিছু আল্লাহর রহমতে খুব সহজ হবে ইনশাল্লাহ। আর হচ্ছে একটা জিনিস সবার উদ্দেশ্যে বলবো, সেটা হচ্ছে যে আসলে লাইক মারুফ ভাই যেটা বললো একটু আগে, যে একজন মানে ওনার আগে যে ছিল যার হচ্ছে ফিফথ অ্যাটেম্প্ট ছিল, আমি এখানে একটা কথা যোগ করি এটার সাথে, সেটা হচ্ছে আমি এখন পর্যন্ত মানে এমনও অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্রুভাল দেখেছি ওনার হচ্ছে সেভেন্থ অ্যাটেম্পটে গিয়ে ভিসা অ্যাপ্রুভাল পেয়েছে, সেভেন্থ অ্যাটেম্প্ট। এটা মাস্ট রেয়ার কেস, বাট সিক্সথ অ্যাটেম্প্ট, ফিফথ অ্যাটেম্প্ট অহরহ আমার পরিচিত যদি আমি ক্যালকুলেট করি আমার জানা মতে 10-12 জন হবে। তো বিষয়টা হচ্ছে একটা রিফিউজাল মানে যে এটা পার্মানেন্ট রিফিউজাল, ভিসা ভিসার আর ওই ডিসিশনকে ওভাররুল করবে না, বিষয়টা এরকম না। আসলে কি মারুফ ভাই যেভাবে একটা কমপ্লিট সুন্দরভাবে একটা গাইডলাইন দিল, যে বিষয়গুলো একদম ধরে ধরে স্টেপ বাই স্টেপ, যে কোন পয়েন্ট গুলো ওনার আগে মিস্টেক ছিল বা কোন পয়েন্ট গুলোতে হচ্ছে আগে উনি ঠিক মতো এক্সপ্লেনেশন দিতে পারে নাই, পরবর্তীতে ওইগুলো ফাইন্ড আউট করে তারপরে ওই বিষয়গুলোর উপর কাজ করে যখন আবার পুনরায় দাঁড়ায়। তো এই বিষয়গুলো আসলে ঠিক এরকমই, সবাই যারা রিফিউজড হচ্ছেন আসলে রিফিউজড অ্যাপ্লিকেন্টের সংখ্যাই বেশি। আর বর্তমান এম্বাসিতে যদি আমি বলি যে সবাই বলে যে ফান্ড হলেই ভিসা অ্যাপ্রুভড, ফান্ড না হলেই ভিসা রিফিউজাল। তো মারুফ এক্সপিরিয়েন্সটা যদি সবাই দেখেন এখানে, এটাও বুঝতে পারবেন যে আসলে ফান্ড হলেও কিন্তু অনেক সময় ইন্টারভিউটা ম্যাটার করে, ফান্ডিং যে বাদ বাকি যে ডেফিসিট যেটা থাকে ওটার এক্সপ্লেনেশনটাও হচ্ছে এখানে অনেকটাই ম্যাটার করে। ফান্ডিং মানে যে ভিসা অ্যাপ্রুভাল বা হচ্ছে রিফিউজড মানে যে ভিসা রিফিউজড, বা কি বলে সেলফ মানে যে ভিসা রিফিউজড, বিষয়টা এরকম না। এখানে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, প্রত্যেকটা কেস বাই কেস আলাদা। এখন অনেকে আমাদেরকে ইনবক্স করে জিজ্ঞেস করে যে ভাই বর্তমানে ভিসা ভাই কেমন হচ্ছে, মানে একটা কমন কোয়েশ্চেন, মিনিমাম প্রত্যেকদিন 50-60টা প্রশ্ন আসে, ভাই এখন ভিসা কেমন হচ্ছে, ভাই অনেকদিন পরে আসলাম টেলিগ্রামে তো অ্যাক্টিভ না, ভিসা কি এখন হবে দাঁড়াবো, মানে আমরা কি আনসার দিব বলেন। এখানে আমাদের একটা জিনিসই বলতে হয় যে ভাই প্রত্যেকজনের আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কেসের উপর ইন্ডিভিজুয়াল ডিসিশন মেক হয়, শুধুমাত্র একটা বিষয়ের উপর আপনাকে রেশিও বলা পসিবল না। যদি আপনার সর্বোচ্চ এফোর্ট থাকে, আপনার ভালো ফান্ড থাকে, ইন্টারভিউ প্রিপারেশন ভালো থাকে, আপনার ভিসা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা বেশি। এখন যত বিষয়বস্তুগুলো আপনার উইক হবে আপনার ভিসা রিফিউজ হওয়ার সম্ভাবনা তত বাড়তে থাকবে। তো এটা আসলে এক কথা এভাবে বলা যায় না। আর আরেকটা বিষয় যেটা আমরা যেটা মারুফ ভাই যেটা বললেন আমাদের ওয়ান ট্রান্সিশনের কথা, তো এখানে আসলে আমাদের আসলে ওরকম আসলে ক্রেডিট নেওয়ার কিছু নাই, কমপ্লিট ব্যাপারটা হচ্ছে অ্যাপ্লিকেন্টের নিজের। উনি ডেফিনেটলি পরিশ্রম করেছেন, উনি এফোর্ট দিয়েছেন, উনি সৃষ্টিকর্তার কাছে চেয়েছেন, সৃষ্টিকর্তা ওনার রিজিকে রেখেছেন, বিদায় হচ্ছে ওনার ভিসা অ্যাপ্রুভাল হয়েছে। আর আমাদের এখানে ভূমিকা যেটা ছিল সেটা ছিল খুবই নগণ্য একটা ভূমিকা, দ্যাটস সেটা হচ্ছে আপনার আমাদের কাছে যখন কেউ আসে, নট অনলি মারুফ ভাই, আমাদের এখানে যারা অলরেডি আছেন এনরোল, অনেকে শুনতেছেন সেশনটা এখন আমি দেখতে পাচ্ছি জুমে, অনেকে হয়তো বা ছিলেন, ভিসা অ্যাপ্রুভ হয়েও গিয়েছে। আমরা যেটা করি রিফিউজড অ্যাপ্লিকেন্টের ক্ষেত্রে বিশেষ করে, যে আসার পর আমরা ট্রাই করি যে উনি আসলে কেন রিফিউজড হলো, ওনার আগে প্রবলেম গুলা কি ছিল, কোন বিষয়গুলো হচ্ছে ওনার উইক ছিল। তো এই জিনিসগুলো হচ্ছে অ্যানালাইসিস ব্যাপার, এইগুলো যে আমরা একদিনে করে ফেলি, ইনস্ট্যান্ট ওভার দ্য ফোনে করে ফেলি, বিষয়টা এমন না। যখন আমাদের একটা ডেডিকেটেড গ্রুপ ক্রিয়েট করা হয়, ওইখানে অ্যাপ্লিক্যান্টকে বলা হয় যে ভাই একটা ভয়েস দেওয়া হয়, ওই ভয়েস হচ্ছে ওনার সব ইনফরমেশন গুলো আমরা নেই, মানে ইভেন অনেক সেন্সিটিভ ইনফরমেশন আমরা নেই, এসওপি সিবি এগুলো কিন্তু কেউ কাউকে শেয়ার করে না সত্যিকার অর্থে ফান্ডিং
ক্যান্ডিডেট যারা থাকে, তারা আমাদেরকে মানুষ বিশ্বাস করে শেয়ার করার উদ্দেশ্য এটাই যেন তারা বেনিফিটেড হয়। তখন আমরা সবকিছু নিয়ে রিসার্চ করি, এসওপিটা পড়ি, ওনার যদি কোনো রিসার্চ থাকে সেগুলো নিয়ে আমরা পড়ি, স্টাডি করি, দেন আমরা হচ্ছে একটা মানে প্রেজেন্টেশন মেক করি। প্রেজেন্টেশন মিন্স আনসার গুলা মেক করি আর কি। মেক করার পরে সেটার উপরে ভাই যেটা বললেন যে একটা প্রেজেন্টেশন দিয়ে ওইখানে হচ্ছে এই বিষয়বস্তু নিয়ে এগুলো আলোচনা করা, তাকে বুঝাই দেয়া, এই কাজগুলো মূলত করি আর কি। কিন্তু একটা জিনিস সত্যি কথা বলতে, কোন রিফিউজড অ্যাপ্লিকেন্টের অ্যাকচুয়াল রিফিউজ রিজন বের করা কিন্তু ভাই টোটালি ইম্পসিবল। যদি আমরা বলি, আমরা অনুমান করতে পারি যে এই বিষয়ের জন্য হয়তো উনি রিফিউজড হয়েছে, বা এই বিষয়ের জন্য হয়তো ওনার ভিসা ভিসা একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়েছিল ওই মুহূর্তে। তো এই সম্ভাব্য ব্যাপারগুলো নিয়ে হচ্ছে আমরা কাজ করার চেষ্টা করি আর কি, এই হচ্ছে বিষয়। তো যাই হোক, ওনাকে যখন আমরা যে সলিউশন গুলো দিয়েছি, যেভাবে হচ্ছে যে ওনাকে আমরা গাইড করেছি, উনি প্রত্যেকটা গাইডলাইন্স হচ্ছে পজিটিভলি নেয়, নিয়ে সিরিয়াসলি নিয়ে এই বিষয়গুলোর উপর হচ্ছে উনি ফার্দার কাজ করে, এবং ওই অনুযায়ী হচ্ছে উনি ইনস্ট্রাকশন অনুযায়ী আগায়, এবং দিন শেষে হচ্ছে ভালো একটা পারফরমেন্স দেয়, এবং আল্লাহর রহমত ওনার ভিসাটা অ্যাপ্রুভাল হয়। এখানে আসলে মানে অ্যাপ্লিকেন্টের ভূমিকাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ কেন বলতেছে এই বিষয়টা, আমাদের এখানে এমন অনেক অ্যাপ্লিকেন্ট আছে যারা হচ্ছে মানে খুবই হেভিওয়েট পার্সন, সরকারের সচিব থেকে শুরু করে ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, মানে অনেক পার্সন আছে যারা, যাদের অ্যাপ্রুভাল পোস্ট পর্যন্ত আমরা আমাদের গ্রুপে দিতে পারি না, কারণ গভর্নমেন্ট জবের একটা রেস্ট্রিকশন থাকে। তো অনেক সময় দেখা যায় আসলে অনেককে ইনস্ট্রাকশন দিলে তারা আসলে দেখা যায় যে আসলে আমাদের ইনস্ট্রাকশনটা ওইভাবে আমলে নেয় না। দেখা যায় যে না, আমরা একটা জিনিস বললাম, ওনারা সেটা আবার ওভাররুল করে, কিন্তু আমরা বলতে পারি না তখন জোর করে যে না ভাই, আমরা যেটা আপনাকে ইনস্ট্রাকশন দিচ্ছি সেটাই আপনি নেন। তো মারুফ ভাইয়ের ক্ষেত্রে এই ব্যাপারগুলো হয় নাই, উনি হচ্ছে কমপ্লিটলি আমাদের উপর বিশ্বাস রেখে আমাদেরকে মেন্টর মেনে আমাদের ইনস্ট্রাকশন গুলো কমপ্লিটলি ফলো করছেন। তো আমরা হচ্ছে ভাইয়ের সাথে কাজ করে অনেক ভালো লাগছে, মজা লাগছে। তো এই হচ্ছে আমার কথা, কথা বেশি বাড়াবো না আজকে আর। তো ভাইকে আবারও অনেক বেশি থ্যাংক ইউ, অনেক বেশি অভিনন্দন। আর ফিউচারে হচ্ছে ভাই, যদি, যেটা আমি সবসময় বলি, যে যদি হচ্ছে কখনো আপনি এমন কোনো পজিশনে যান, কখনো যান না, ডেফিনেটলি যাবেন ইনশাল্লাহ, যদি ট্র্যাকে থাকেন, তো একসময় হয়তো বা আপনিও 5 জন স্টুডেন্টকে ফান্ড দেওয়ার মতো অ্যাবিলিটি আপনারও থাকবে। তো তখন চেষ্টা করবেন ভাই, আপনার ভাই ব্রাদার যারা আছে বাংলাদেশের জুনিয়র কমিউনিটি, সেটা হোক আজ থেকে 5 বছর পরে আর 15 বছর পরে, তখন আমাদের সাবকন্টিনেন্টকে হচ্ছে অ্যাডভান্টেজ দিবেন বলে আমরা আশা রাখতে পারি। ঠিক আছে মারুফ ভাই? ইনশাল্লাহ ভাই, অবশ্যই অবশ্যই। ইনশাল্লাহ ভাই। আর আপনার ফ্লাই তো টিকিট কাটা হয়েই গেছে, তো যান আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতনে যান। যদি ইমিগ্রেশন পর্যন্ত যদি কোথাও কোনো প্রয়োজন হয়, ইভেন ইমিগ্রেশন ওইখানে থাকাকালীন সময় যদি ইমার্জেন্সি প্রয়োজন হয়, আমাদেরকে রিচ আউট করবেন, আমরা আছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ ভাই, অনেক ধন্যবাদ অনেক ঠিক আছে ভাই। সবাইকে। আর সবার উদ্দেশ্যে ভাই কোনো কিছু বলার আছে, লাস্ট লাইন? আম লাস্ট লাইন, ওয়েল, আমার যেটা মনে হয় যে আহ, আমি যে রিফিউজড ক্যান্ডিডেট ছিলাম, সো রিফিউজালের পরে একদম ভেঙে না পড়ে, সেটা যেহেতু একটা কাইন্ড অফ আপনার ওয়েল, একটা হয়তো আপনার মনে হবে যে একটা ব্যর্থতা, সো সে তখন একদম ভেঙে না পড়ে আপনার যে অন্যান্য ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলো আছে সেটাকে সেলিব্রেট করলে আপনার নিজের জন্য একটা আহ সান্ত্বনা টাইপের কাজ করে, বা আপনাকে আবার নতুন করে অ্যাপ্লাই করার, নতুন করে ঘুরে দাঁড়ানোর যেই একটা শক্তি, সেটা আপনি পাবেন। অ্যান্ড এর সাথে জাস্ট জাস্ট অ্যাবস্ট্রাক্ট সান্ত্বনা না খুঁজে আপনার ঘাটতিগুলো কোথায় ছিল সেটা নিজে খুঁজে বের করার চেষ্টা করে, অথবা এক্সপিরিয়েন্সড কারো কাছ থেকে হেল্প নিয়ে খুঁজে দেখার চেষ্টা করলে আমার মনে হয় পরের স্টেপটাতে আবার সেই জিনিস রিপিটেড হবে না, সেক্ষেত্রে সেটা আরো বেটার ফলাফল নিয়ে আসবে আর কি। সো এই তো, সবার জন্য দোয়া, শুভকামনা, আমার জন্য দোয়া করবেন একটু আচ্ছা কুইকলি। ভাই, ওয়ালাইকুম আসসালাম। আমরা তাহলে অফিসিয়ালি মারুফ ভাইয়ের কাছ থেকে বিদায় নিচ্ছি। মারুফ ভাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ ইউএসএ কখনো দেখা হবে। ইনশাআল্লাহ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।